রাজধানীর পল্লবীতে মৌন মিছিল করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সমাবেশে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। লাগলো বাংলাদেশের স্বাধীনতা আসতে কেন 23 বছর লাগলো? স্বৈরাচার বিরোধী সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রামের পরে 9 বছর পরে কেন গণ অভ্যুত্থান হলো, ছাত্র গণ অভ্যুত্থান হলো? এগুলো আমাদের হিসাব করতে হবে। আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্ত দিতে থাকবো গণতন্ত্রের জন্য? আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্তের জন্য আমরা হুলিখেলা খেলবো? আমরা কি নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য, গণ অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কেবলই রাস্তায় এসে সংগ্রাম করতে থাকবো, কেবলই রক্ত দিতে থাকবো? এই দেশের মানুষের অধিকার কখনোই কি প্রতিষ্ঠা হবে না? একবার আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না। স্বাধীনতা একটি দেশের কপালে একবার আসে। এই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি, এই পরাধীনতার সমান হবে। যখন আমরা অরক্ষিত স্বাধীনতা থাকবে, সেই অরক্ষিত স্বাধীনতাকে আমরা ভোগ করতে পারবো না, এটা পরাধীনতার নামান্তর হবে। আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশের একটি করদ রাজ্য বানানোর জন্য বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা যার পর নাই চেষ্টা করেছে, অবশ্য সফল হয়েছে এইটুকু যে শেষ পর্যন্ত তার আশ্রয়টা দিল্লিতেই হয়েছে। ঠিক শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে, ঢাকায়, এই মিরপুরে, গুলিস্তানে, পল্টনে, কিন্তু দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং যারা শেখ হাসিনাকে, এই ফ্যাসিস্টকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে, তাদেরকে আমরা চিহ্নিত করব। যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি তুলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। তারা জানে কেয়ারটেকার সরকার 3 মাসের জন্য প্রতিষ্ঠিত হয়। কেয়ারটেকার সরকার 3 মাসের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয়। এখন সেই কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়েছে আদালতের মাধ্যমে। আমরা নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকার হিসেবেই মনে করি। আপনাদের একমাত্র দায়িত্ব একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া। আপনাদের দায়িত্ব নাই স্থানীয় সরকার নির্বাচনের। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই। নির্বাচন কমিশনের কেবল 2টি ম্যান্ডেট, একটি রাষ্ট্রপতি নির্বাচন আর একটি জাতীয় সংসদ নির্বাচন। কেবলমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করলে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হয়, নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা পরিচালিত হয়। সুতরাং যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায়, তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে, এই কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তাদের উদ্দেশ্য খারাপ। যারা বলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, ভাই সাহেব, আপনারা পিআর পদ্ধতি বুঝেন? পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়? বাংলাদেশের মানুষ বোঝে না। আমরা বুঝি এক এলাকায়, একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে, জাতীয় সংসদের এমপি হবে, জনগণ তার সাথে যোগাযোগ রাখবে, জনগণের সাথে যোগাযোগ তার থাকবে, সেই এলাকার বিভিন্ন রকমের সমস্যা, আইন কানুন সম্পর্কে সে মাথা ঘামাবে। যদি আমরা পিআর পদ্ধতির নির্বাচন আমরা যেটুক বুঝি, যেটুক পড়েছি, তাতে দেখা যাবে ভোট দিলেন মিরপুরে আমিনুলকে, এমপি পাবেন সন্দীপের বাবুলকে। এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায়ও না, জানেও না। যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল, যে এই দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে। এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা রাজনীতি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এইবার গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি নাম নেব না, আপনারা বুঝে নেন। বাংলাদেশের মানুষ সবই বুঝে
যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে, খানাপিনা খাচ্ছে, সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, তারা কারা? তারা কেউ 13 দল, কেউ 14 দল, কেউ বিভিন্ন রকমের দল, যারা আওয়ামী লীগের সাথেও বিভিন্ন সময় সংযোগে ছিল। তাদের বক্তব্য শুনে যদি সংস্কার কমিশনে সিদ্ধান্ত নিতে হয়, জাতির জন্য দুর্ভাগ্য হবে। আমি বলছি না যে ওখানে সবাই আওয়ামী লীগের সাথে ছিল, কিন্তু কিছু কিছু দল ছিল যাদেরকে ওখানে আহ্বান করা হয়েছে। আমরা মানা করেছিলাম তাদের সাথে বসে কিভাবে সংস্কারের আলোচনা করব, কিন্তু সংখ্যায় অনেক। তাদেরকে নিয়ে তারা আলাপ করছে, খানাপিনা খাচ্ছে, কোনো সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে। এইভাবে আজকে জুলাই মাসের 18 তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি, প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। বিএনপি প্রত্যেকটা ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে। যেহেতু আমাদের এই প্রস্তাব হচ্ছে 31 দফা প্রস্তাব জাতির জন্য সংস্কারের, আমরা এই জাতির সম্মুখে 31 দফা প্রদান করেছিলাম। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে উপস্থাপন করেছিলেন। 2023 সালের 13 জুলাই আমরা উন্মুক্ত জনসভার মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাব আমরা উপস্থাপন করেছিলাম। কেননা আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই, আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই, আমরা সরকার পরিচালনার বিভিন্ন সিস্টেমের সংস্কার চাই, আমরা গণতান্ত্রিক সংস্কার চাই সংবিধানের, যেই সংবিধান হবে জনগণের জন্য, যেই সংবিধান হবে গণতন্ত্রের রক্ষা কবচ, যেই সংবিধানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, গণতান্ত্রিকভাবে সরকার পরিচালনা হবে, যেই সংবিধানের মধ্য দিয়ে সরকার পরিচালিত হলে, রাষ্ট্র পরিচালিত হলে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে, ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, জনগণের অধিকার নিশ্চিত থাকবে, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত থাকবে, জনগণ সাংবিধানিকভাবে আর কখনো ফ্যাসিবাদের কবলে পড়বে না, জনগণ সাংবিধানিকভাবে আর কখনো একদলীয় রাষ্ট্রের ব্যবস্থার পড়বে না, জনগণ আর কখনো শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের মোকাবেলা করতে হবে না। সেই রকম সংবিধান আমরা প্রণয়ন করতে চাই, সংশোধন করতে চাই, সেই রকম রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্যই দিন রাত 24 ঘন্টা আমরা সংস্কার কমিশনের সাথে বসছি, আলাপ করছি, সমাধানে যাচ্ছি, ঐক্যমতে পৌঁছাচ্ছি।